নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই কিষাণ বাণীতে আলোচনার বিষয় পর্যায়ক্রমিক আর্দ্র ও শুষ্ক মাটিতে ধান চাষ। এটি ধান চাষের একটি আধুনিক কৌশল যা AWD মেথড নামেও চাষি বন্ধুদের কাছে পরিচিত। আজকে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর মৃন্ময় কর্মকার, সহকারী অধ্যাপক, শস্য বিজ্ঞান বিভাগ, কৃষি অনুষদ, সিকম স্কিল ইউনিভার্সিটি। নমস্কার মৃন্ময়বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এই বিষয়টি একেবারে নতুন, পর্যায়ক্রমিক আর্দ্র ও শুষ্ক মাটিতে ধান চাষ বা AWD বলে অনেকেই হয়তো এই বিষয়টিকে জানেন বা এই কৌশলটি সম্পর্কে অবগত আছেন। আপনার কাছ থেকে প্রথমে জানবো যে এই কৌশলের প্রেক্ষাপটটি আসলে কি? নমস্কার। এই যে পর্যায়ক্রমিক আর্দ্র ও শুষ্ক মাটিতে ধান চাষ, এটিকে ইংরেজিতে আমরা যেটি জানি যে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং মেথড, AWD। এই মেথড এই জন্যই এটিকে AWD নামে পরিচিত। এর একটি বিশেষ প্রেক্ষাপট আছে। বর্তমানে আমাদের পৃথিবীর সবথেকে অন্যতম বড় সমস্যার সম্মুখীন যেটি আমরা হয়েছি, যে ভূগর্ভস্থ জলস্তরের হ্রাস। তো এই ভূগর্ভস্থ জলস্তরের হ্রাস ঘটার ফলে আমাদের যে কারণটি আমাদের ক্ষেত্রে প্রকৃতপক্ষে দায়ী, সেটি হচ্ছে যে বহুল পরিমাণে মোটর চালিত বা সাবমার্সিবল জাতীয় কিছু মোটরের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ জল আমরা বহুল পরিমাণে ব্যবহার করে থাকি। এবং কৃষিক্ষেত্রে বিশেষত সেচের জন্য আমরা ধান চাষের ক্ষেত্রে সেচের জন্য বহুল পরিমাণে এই সেচের জল ব্যবহার করে থাকি, যার ফলে ভূগর্ভস্থ জলস্তরের হ্রাস ঘটে। তো সেই কারণে বিজ্ঞানীরা এই বিষয়টির নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করেছেন যে এই পর্যায়ক্রমিক আর্দ্র ও শুষ্ক মাটিতে ধান চাষের মাধ্যমে আমরা যাতে সেচের জলের ব্যবহার হ্রাস করতে পারি, যার ফলে আমাদের ভূগর্ভস্থ যে জলস্তরের হ্রাস ঘটছে সেটা যাতে কমে, এবং এর ফলেই এই নতুন একটি পদ্ধতির উদ্ভাবন ঘটেছে। খুবই ভালো একটি বিষয়। বর্তমান সময়ে এমনিতেই আমরাও শ্রোতা বন্ধুদের বারবার বলি, বিভিন্ন বিশেষজ্ঞ মহাশয়রাও বারবার বলে থাকেন যে গ্রীষ্মকালে ধান চাষের পরিবর্তে অন্য চাষ করার কথা। তার কারণ কিন্তু একটাই, যে ভূগর্ভস্থ জল ব্যাপক হারে কমছে এবং সেইটার যাতে যথেচ্ছ ব্যবহার না হয় সেই জন্য। কিন্তু ধান চাষের দিকে চাষি বন্ধুদের একটা ঝোঁক কিন্তু সবসময় থাকে। সুতরাং এই নতুন পদ্ধতি অবলম্বন করলে গ্রীষ্মকালীন যে ধান চাষ সেটা কিন্তু খুব অনায়াসেই হতে পারবে। এখন বিশেষজ্ঞ মহাশয়ের কাছ থেকে জানবো যে এর প্রায়োগিক দিক সেইটা ঠিক কেমন? অবশ্যই প্রয়োগ পদ্ধতি বা প্রায়োগিক দিক বা প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে বলতে গেলে এক্ষেত্রে প্রথমে পরিমাপক হিসাবে একটি ছিদ্রযুক্ত জলপাইপ বা ফিল্ড ওয়াটার টিউব মাটিতে প্রবেশ করিয়ে মাটিতে যে জলের গভীরতা সেটিকে আগে পরিমাপ করে নেওয়া হয়। তো সেক্ষেত্রে সেচ দেওয়ার পর মাটিতে জলের গভীরতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এইভাবে জলস্তর যখন 15 সেন্টিমিটারের নিচে নেমে যায়, তখন আবার সাধারণত আমরা ধানের ক্ষেত্রে বন্যা সেচ দিয়ে থাকি, সেই ধরনের বন্যা সেচ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং এই বন্যা সেচ ততক্ষণ দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথাগত পদ্ধতি অনুযায়ী যে আমাদের মাটি থেকে 5 সেন্টিমিটার উপরে জলস্তর যতক্ষণ না ওঠে, অর্থাৎ মাটি যতক্ষণ না 5 সেন্টিমিটার জলে নিমজ্জিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বন্যা সেচ দিতে থাকি। এরপরে যখন ধান আস্তে আস্তে তার পরিপক্কতার দিকে এগোতে থাকে, অর্থাৎ শীষ বেরোনোর দিকে যখন এগোতে থাকে, তো শীষ বেরোনোর 1 সপ্তাহ আগে থেকে শীষ বেরোনোর 1 সপ্তাহ পরবর্তী সময়ের মধ্যে 5 সেন্টিমিটার জলের এই যে নিমজ্জিতকরণ, যেটা আমাদের প্রথাগত পদ্ধতি আমরা মেনে চলি, সেই প্রথাগত পদ্ধতিতে ধানকে 5 সেন্টিমিটার জলের মধ্যে রাখতে হবে, কারণ এই সময় ধানের ক্ষেত্রে জলের চাহিদা সব থেকে বেশি থাকে। এর পরবর্তীকালে শীষ দশার পরবর্তী সময়ে এবং শস্যের যখন, অর্থাৎ শস্য দানার যখন পুষ্টকরণ হয় ও পরিণত দশার দিকে যখন এগোতে থাকে, তখন জলস্তর আবার 15 সেন্টিমিটারের নিচে নেমে যায়, তখন আবার একবার সেচ দেওয়া হয়। তো এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে সেচ দেওয়ার মাধ্যমে জমিকে আবার নিমজ্জিত করতে পারি। সেটা
আমরা এই মাটির যে জলস্তর সেইটা পরিমাপের ভিত্তিতে আমরা করে থাকি, এবং শস্যের দশাতে কতটা জল লাগছে সেইটা জেনে বুঝে, এবং শস্যের বিভিন্ন ধরনের যে জলের দরকার কিনা সেইটা আমরা দেখে সেইটা আমরা জলের আবার প্রয়োগ করি বা সেচ দিই। এ প্রসঙ্গে কয়েকটা কথা একটু বলে রাখা দরকার যে বীজতলা থেকে চারা প্রতিস্থাপনের 1 থেকে 2 সপ্তাহ পর এই পদ্ধতি অবলম্বন করতে হবে। 2 নম্বর হচ্ছে আগাছা বেশি দেখা গেলে 2 থেকে 3 সপ্তাহ এই পদ্ধতি বন্ধ রাখতে হবে এবং নিমজ্জিত জলে আগাছা দমন করতে হবে প্রথাগত পদ্ধতি অনুসারে। এবং 3 নাম্বার হচ্ছে যে সার প্রয়োগ করতে হবে সেচ দেওয়ার ঠিক আগে, যাতে তারা উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ ধান গাছের ক্ষেত্রে সঠিকভাবে সেই সারগুলির মধ্যে থাকা খাদ্যদ্রব্যগুলি উপলব্ধ হয়। অর্থাৎ বিশেষজ্ঞ মহাশয়ের কাছ থেকে শুনে অন্তত যেটুকু বুঝলাম, তার যদি একটু সারসংক্ষেপে আসতে হয় তাহলে এইটুকু বলতে হবে যে জলের ব্যবহারটা যেন যথেচ্ছ না হয় সেই দিকটাই মূলত গুরুত্ব দেওয়া, এবং সেই জন্য যে পদ্ধতিগত দিকগুলি রয়েছে, অর্থাৎ যেখানে মাপ করে যতটুকু প্রয়োজন, এবং ধানের তো বিভিন্ন দশা রয়েছে, সেই কোন দশায় কতটুকু জলের প্রয়োজন সেইটা একেবারে মাপ অনুযায়ী যাতে জলসেচ করা যায় এবং তাতে করে জলের যথেচ্ছ ব্যবহার কমানো সম্ভব এবং প্রকৃতিকে সুস্থ রাখা সম্ভব। এটি একটি ভালো পদ্ধতি, সুতরাং এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো স্থানই নেই। এখন আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে এটার উপকারিতার দিক, সেইটা আসলে কোন কোনগুলো? অবশ্যই উপকারিতার দিকটি আছে বলেই আমরা এই পদ্ধতিকে আমরা অবলম্বন করছি। তো এই পদ্ধতির প্রধান উপকারিতা হচ্ছে যেমন জল সংরক্ষণ। প্রায় প্রথাগত পদ্ধতি বা প্রথাগত পদ্ধতিতে যে ধান গাছের চাষ, সেই ধান গাছের চাষের থেকে প্রায় 30% জলের প্রয়োগের হ্রাস ঘটায় হচ্ছে এই পদ্ধতি অনুসরণ করলে প্রায় 30% জলের হ্রাস ঘটবে। এবার জলস্তরের পরিমাণ, কখন জলস্তর আমরা পরিমাপ করতে পারছি এখান থেকে, এবং সেই পরিমাপ করে আমরা কখন জল দিতে হবে এবং কখন জল দিতে হবে না, সেটা আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা বুঝতে পারছি। আর 3 নম্বর হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের প্রকৃতিতে গ্রিন হাউস গ্যাসের একটা খুব খারাপ একটা দিক আছে। তো আমাদের ধান জমিতে একটা অন্যতম প্রধান গ্রিন হাউস গ্যাস যেটা জন্মায় সেটা হচ্ছে যে মিথেন গ্যাস, যেটা সাধারণত জলে নিমজ্জিত থাকা অবস্থাতে অবায়বীয় পচনের ফলে এই গ্যাসের উদ্ভব ঘটে। তো এই পদ্ধতি অবলম্বন করলে যেটি হবে যে আমাদের শুকনো অবস্থাতে এই ধরনের আর্দ্র অবস্থা থাকবে না, এবং শুকনো অবস্থাতে এই ধরনের অবায়বীয় পচনের পরিমাণ কমবে, এবং এর ফলে প্রায় দেখা গেছে 48% এই গ্রিন হাউস গ্যাসের যে উন্মুক্তকরণ বাতাসে সেটি কম হয়। আর এছাড়া সেচ খাতে যে খরচা, এবং যেটি চাষির ক্ষেত্রে সরাসরি একজন চাষির আর্থিক দিকের সঙ্গে সরাসরি জড়িত, সেই সেচ খাতে যে খরচা সেটি প্রথাগত পদ্ধতির তুলনায় প্রায় 12-15% কম হয় এক্ষেত্রে, কারণ সেচের জল এক্ষেত্রে কম লাগছে, সুতরাং সেচের জ্বালানিও কম লাগছে, যার ফলে এই সুবিধাগুলি এই পদ্ধতি অবলম্বন করলে পাওয়া যায়। অনেক নতুন বিষয় জানতে পারলাম। এই জন্য বলছি নতুন বিষয়, কারণ বর্তমান সময়ে গ্রীষ্মকালীন যে ধান চাষ, সেই ধান চাষটা না করে বরং চাষিদের উৎসাহিত করা হয় ডাল শস্য চাষের জন্য। কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে চাষির যেরকম খরচ কমবে, পাশাপাশি প্রকৃতির সুস্বাস্থ্যের কথা সেটাও কিন্তু মাথায় রাখা সম্ভব এই ক্ষেত্রে। আর অনেক বিষয় উনি আলোচনা করলেন এবং যথেষ্ট সুন্দরভাবে বোঝালেন। একেবারে শেষে জানতে চাইবো, যেহেতু এই বিষয়টি একেবারে নতুন, তাই চাষি বন্ধুরা যদি এই বিষয়ে আরো বেশি করে জানতে চান, তাহলে কোথায় গিয়ে খোঁজ নিলে তারা এই সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন? এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে এই ধরনের নতুন যে প্রযুক্তিগত দিক, সেই দিকগুলো জানতে গেলে চাষি বন্ধুরা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ব্লক কৃষি অধিকর্তার করণের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বিভিন্ন জায়গায় অবস্থিত, তো সেইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ মৃন্ময়বাবু আপনাকে এত সুন্দরভাবে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং শ্রোতা বন্ধুদের কাছে একটি নতুন বিষয় উপস্থাপন করার জন্য। যারা এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। নমস্কার। কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন
ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বীরভূম জেলার ভালকুটি গ্রাম থেকে প্রগতিশীল কৃষক বন্ধু ইন্দ্র নারায়ণ বাগদি। নমস্কার ইন্দ্রবাবু। নমস্কার। কৃষি জমিতে সেচ আজ এক ভয়ঙ্কর সমস্যার জায়গায় দাঁড়িয়ে। একদিকে ভূগর্ভস্থ জলের পরিমাণ দিন দিন কমছে, অন্যদিকে অনিয়মিত বৃষ্টিপাতের সমস্যা। বর্ষার ধান এই মুহূর্তে প্রায় ওঠার দিকে। তাই আবারও যারা ফসল হিসাবে ওই একই জমিতে ধান চাষের কথা ভাবছেন, অথচ জলের সমস্যাও রয়েছে, তাদের কথা, সর্বোপরি এই পরিবেশের কথা মাথায় রেখে আজ আমরা ইন্দ্রবাবুর কাছে শুনবো এক বিশেষ সেচ ব্যবস্থার কথা। আমাদের কিষাণবাণীর আসরে আজকের আলোচনার বিষয় AWD বা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং সিস্টেম। শুনবো AWD পদ্ধতিতে তাঁর ধান চাষের অভিজ্ঞতার কথা। আমরা প্রথমেই জানতে চাইছি ইন্দ্রবাবুর কাছ থেকে যে AWD পদ্ধতিটি ঠিক কি? এডব্লিউডি পদ্ধতিটা হচ্ছে বোরো ধানের একটা বিশেষ পদ্ধতি। এখানে জল খুবই কম, সার খুবই কম। আবহাওয়ার ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের এই পদ্ধতি বিশেষ করে ব্যবহার করা দরকার। কারণ ভেজানো এবং শুকানো পদ্ধতিটা শুরু করলে আমাদের জমিতে জল ভরা রাখা হয়, তাহলে সেখানে মিথেন গ্যাসটা কম বের হয়। এবার ভিজানো শুকানো হলে কিন্তু মিথেন গ্যাসটা তৈরি কম হয়। সেই হিসেবে এই এটাতে চাষটা আমরা খুব ভালোভাবে আমরা করতে পারি এবং প্রকৃতিকেও আমরা সুস্থ রাখতে পারি। আমরা সাধারণ চাষ জমিতে সবসময় জল ভরে রাখি। এই পদ্ধতিতে 20 দিন পর থেকে একবার ভেজানো, একবার শুকানো হবে। সবসময় জল জমিতে ভরে রাখা যাবে না, এইভাবে জল দিয়ে যেতে হবে। তাহলে আমাদের ফলনটাও বেশি হবে, গাছের গ্রোথটাও ভালো হবে। এবারে জানতে চাইছি এই যে সামনের ধান চাষের মরশুম, তার জন্য সেই মরশুমে এই পদ্ধতি কতখানি কার্যকরী হতে পারে বলে আপনি মনে করছেন? এবছরে অনেক চাষি আমার ধান চাষ দেখেছে মাঠে। আমরা সাধারণ পদ্ধতিতে যেভাবে আমরা লাইন সুইং মেনটেন্স করি না, আমরা কিন্তু লাইন সুইং এই পদ্ধতিতে মেনটেন্স করি। তার জন্য ধানের গ্রোথ, রোগ পোকা এবং সমস্তটা খুব ভালো। গত বছরে বোরোতে পরীক্ষামূলকভাবে আমি 1 বিঘাতে AWD মেনে চাষ করেছিলাম। আশারূপ ফল সেখানে পেয়েছি এবং চাষিরাও সেখানে আমাদের জমিগুলো দেখে তারা কিন্তু খুবই আগ্রহ প্রকাশ করছে। এবং এবছরে এখানে টুমরো ফাউন্ডেশনের কাছ থেকেই জানতে পারলাম যে 250 বিঘা জমিতে ভালকুটি গ্রামেই চাষ হবে। তার সাথে আমাদের পাড়াটা তো সবই, আমাদের পাড়াটা সমস্ত চাষি ভাইরাই আমাদের এই AWD পদ্ধতিতে ধান চাষ করবে। খুব ভালো লাগলো আপনার কথা শুনে যে সম্মিলিতভাবে আপনাদের গ্রাম উদ্যোগ নিয়েছে এই পদ্ধতিতে চাষাবাদ করবার জন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, আগামীর জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি এই AWD। আপনারা যদি এভাবে এগিয়ে আসেন তবেই কিন্তু আমাদের এই পদ্ধতি সাফল্য লাভ করবে, অবশ্যই পরিবেশ বাঁচবে। এবারে জানতে চাইছি যে কোন ধরনের জমির জন্য এই পদ্ধতি কার্যকরী? বোরো ধান চাষে আমাদের সবটাই আপনার তোলা জলের উপর নির্ভর করতে হয়, পাম্পের জল, নদীর জল। সেই হিসাবে সব জমিতেই করা যায় এই চাষ, কিন্তু যে জমিগুলো জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে এবং প্রয়োজন মতো আমি জল দিতে পারবো, সেরকম জমিতেই করলে আমরা সমস্ত নিয়মটা আমরা পালন করতে পারবো। তাতে আচ্ছা, ফলনও আমাদের খুব ভালো হবে। এই যে আপনি বারবার বলছেন যে বারবার শুকানো এবং ভিজানো এই পদ্ধতি মেনেই চাষটি চলতে থাকবে, তাই জানতে চাইছি যে জমিতে জলের পরিমাণ কি রকম থাকলে আবারও সেচ লাগবে, কৃষক বন্ধুরা এটি বুঝবেন কিভাবে? টুমরো ফাউন্ডেশনের পরামর্শ মতো চারা রোপণের 20 দিন পর আমরা 20 দিন পর এমনি চাপান সার সাধারণ চাষেও দিয়ে থাকি বা নিড়ানিটা করে থাকি। তারপরে জমিটা শুকালে কিন্তু আর ঘাস বেরোয় না। AWD পদ্ধতিতেও সেখান থেকেই জলটা নিয়ন্ত্রণ করা শুরু হয়। এই জলটা নিয়ন্ত্রণ কিভাবে করব, শুধু জমিতে জল থাকলেই নয়, মাটির নিচেও জল কতখানি আছে কি নাই সেইটা জানার জন্য একটা জলমাপক যন্ত্র, প্লাস্টিক পাইপ 4 ইঞ্চি গোলার্ধে 1 ফুট একটা পাইপ, 1 ইঞ্চি পর পর 8 ইঞ্চি পর্যন্ত ফুটো করা থাকে, আর 4 ইঞ্চি ফুটো করা থাকে না। এই 8 ইঞ্চি পর্যন্ত মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয়। পাইপের ভিতরে যে মাটিটা থাকে সেটা হাত দিয়ে বের করে নেওয়া হয়।
কারণ ভিতরে জলটা দেখার জন্য। এইবার চাষি 1 বিঘা জমিতে 3টে করে পাইপ দিচ্ছেন ওনারা। এবার পাইপের জল দেখে চাষি বন্ধুরা জল দেবেন। আমরা যেভাবে দিলাম, পাইপের নিচে মাটির লেভেল থেকে 4 থেকে 5 ইঞ্চি যখন জলটা নেমে যাচ্ছে, তখন আমরা একবার জলটাকে ছেড়ে দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কি 1 থেকে 2 ইঞ্চি জলটা মাটি থেকে লেভেলে থাকছে। তারপরে ওই জলটা যখন আবার শুকিয়ে যাচ্ছে, আবার পাইপের নিচে 4 থেকে 5 ইঞ্চি নেমে যাচ্ছে, তখন আবার কিন্তু আমরা জলটা দিচ্ছি। আমরা জানতে চাইছি যে আপনি 2 মরশুম মিলিয়ে কতটা পরিমাণ জমি এই পদ্ধতি মেনে চাষ করেছেন? গত বছর থেকে গত বোরোতে পরীক্ষামূলকভাবে আমাকে 1 বিঘা জায়গার জন্য ওনারা পারমিশন দেন। আমি বলেছিলাম যে পুরোটাই করব, 3 বিঘা দিয়ে করব, কিন্তু 1 বিঘার জন্য দেন। তো 1 বিঘাতে আমি চাষ করে যেটা দেখলাম ফলন খুব ভালো, মানে ফলনটা মানে যথেষ্ট ভালো, রোগ পোকা কম, সার যতটুকু বলেছিলেন ততটুকুই আমরা দিয়েছি। আমরা ফলনের পরিমাণে পরে আসছি, চলে এসেছি সারের কথায়। তাই জানতে চাইছি যে এডব্লিউডি পদ্ধতি মেনে যদি 1 বিঘা জমি কৃষক বন্ধু চাষ করেন, তাহলে জমিতে চারার সংখ্যা কেমন থাকবে এবং সারের পরিমাণ আপনি কেমন দিয়েছিলেন? আমি 1 বিঘার জন্য 2 কেজি বীজতলা করি, প্রায় 1 কাঠা জায়গাতে একটু পাতলা করে চারাগুলো আমরা রোপণ করি, যাতে 1 খি 2 খি করে আমরা চারাটা রোপণ করতে পারি। এই 1 বিঘাতে 10 ইঞ্চি পর পর দূরত্বে লাগিয়ে প্রায় 18,360টি মতো চারা 1 বিঘাতে আমাদের বসছে। তাতে আল থেকে 6 ইঞ্চি ছেড়ে দিতে হয়, তাতেই কিন্তু এই চারাটা সংখ্যাটা আসছে। আর সার হিসাবে প্রত্যেক বছরই বাড়িতে তৈরি করি ভার্মি কম্পোস্ট, ওই বিঘা প্রতি প্রায় 50 থেকে 60 কি 70 কেজিও হয়ে যায়, মানে 1 বস্তা করে দিই বিঘা প্রতি। আর 10-26-26 ওটা 20 কেজি দিই। আর 10-26-26-এর সাথে প্রথমে ধান পোতার সময় 5 কেজি ওর সাথে ইউরিয়া দিই। আর আচ্ছা। চাপান সার হিসেবে 10 কেজি ইউরিয়া দিই। মোট 15 কেজি ইউরিয়া ব্যবহার করি, আর 10-26-26 20 কেজি। তো এই যে বিশেষ পদ্ধতি, এই বিশেষ পদ্ধতি প্রয়োগের জন্য আপনি কোনো বিশেষ পদ্ধতি গ্রহণ করেছিলেন কি? অর্থাৎ কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। কারণ আমরা সাধারণ পদ্ধতিতে যেভাবে ধানটাকে করি, সব চাষিরা আর শোধন বাছাই করি, কিন্তু আমরা ওই ব্যাবিস্টিন বা রাসায়নিক পদ্ধতিতে করি। কিন্তু ওনারা জৈব পদ্ধতিতে ডিম ভাসা লবণ জলে বীজ বাছাইয়ের কথাটা আমাদেরকে বললেন, খুব ভালো লাগলো। যে সামান্য খরচ করে ওই 10 লিটার জলে 1650 গ্রাম লবণ ভালোভাবে গুলিয়ে দিয়ে তার মধ্যে ধানগুলো রোদে শুকানো ছিল, পাতরানো ছিল, সেই ধানগুলো ফেলে দিলাম। দিয়ে যে ভাসছে আগড়া যেগুলো বলি, সেগুলো আমরা তুলে আলাদা করে দিলাম। যে বীজগুলো ডুবে থাকলো সেই বীজগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ওই গোমূত্র দ্রবণটা হচ্ছে 1 লিটার গোমূত্র দিচ্ছি, ওর সাথে 3 লিটার জল পাইল করে ওই জলে 5 থেকে 6 ঘন্টা আমরা বীজটাকে ফেলে রাখছি। তারপরে আমরা বীজতলাতে রোপণ করছি। আর এর মধ্যে অ্যাজোলাটা ব্যবহার করেছিলাম। অর্থাৎ এই চাষ পদ্ধতিটি মূলত আপনি জৈব পদ্ধতি মেনেই করেছিলেন। এ তো গেল চাষের বিভিন্ন দিকের কথা। এবারে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ফলন। আপনি ফলন কেমন পেয়েছিলেন? আমরা চাষ 18-20 বছর ধরে চাষ করছি, তাতে ফলন 8 থেকে 8.5 কুইন্টাল সাধারণ চাষে আমরা পেয়েছি। আর এই এডব্লিউডি পদ্ধতি মেনে আমরা 10 কুইন্টাল, আর একজন ভালো চাষি আছে সে 11 কুইন্টাল পর্যন্ত কিন্তু ফলনটা পেয়েছে। এই যে বিশেষ পদ্ধতি, বারবার আপনার কথায় উঠে আসছে একটি সংস্থার কথা, টুমরো ফাউন্ডেশন। জানতে চাইছি যে এই পদ্ধতি সম্পর্কে আপনি পরিচিত হলেন কিভাবে? আমি পঞ্চায়েতের মারফত, এমনি আমি চাষি হিসেবে জৈব চাষটাই বেশিরভাগ করি, আর নতুন নতুন ফসলের চাষটা আমি আগে থেকেই একটু করি। ওই হিসেবে পরিচিতি আমার একটু ভালো আছে পঞ্চায়েতে। ওনারা খবর পেয়ে যে টুমরো ফাউন্ডেশনের কথা বলেন লাভপুরে, সেখানে ট্রেনিং নিতে গিয়েছিলাম। আমাকে সিলেকশন করেছিলেন যে প্রোগ্রেসিভ চাষি হিসাবে, যে আমি সিলেকশন হয়েছিলাম, দিয়ে ওখানে গিয়ে ট্রেনিং নিয়ে ওনাদের সঙ্গে এইভাবে পরিচিতিটা হয় আমার। আচ্ছা, এবারে জানতে চাইছি, আপনি প্রথমেই জানিয়েছেন যে সামনের মরশুমে আপনার এলাকার প্রায় 250 জন কৃষক বন্ধু এই চাষে আগ্রহী। জানতে চাইছি, আপনার এলাকার কৃষক বন্ধুরা এই পদ্ধতিতে চাষে কতখানি আগ্রহী? আমাদের নাম লেখানোর জন্য টুমরো ফাউন্ডেশনে নাম করতে হয়।
ওনারা সার্ভে করেছিলেন 4-5 জন চাষি, আর বাকি চাষিগুলো আমার ধান দেখে, তো বাকি চাষিগুলো বলছে আমাদের নামটা এন্ট্রি করানোর ব্যবস্থা করে দে বা করে দে, এরকম ধরনের আগ্রহটা প্রকাশ করছে। এবছরে কিন্তু আমাদের গ্রামটা ছোট্ট গ্রাম, যে পাড়াটা ছোট্ট, গ্রামটা বড়, সেখানে প্রত্যেকটা চাষি আমাকে বলছে যে আমরা ওই পদ্ধতি মেনেই করব, আমরা যাতে করতে পারি সেই সুযোগটা আমাদেরকে করে দেওয়া হোক। আপনি প্রথমেই আমাদের জানিয়েছেন যে এই পদ্ধতি অত্যন্ত পরিবেশ বান্ধব একটি পদ্ধতি, কারণ মিথেনের নির্গমন এই পদ্ধতিতে অনেক কম হয়। জানতে চাইছি, আপনার মতে এই পদ্ধতি কতখানি পরিবেশ বান্ধব? অবশ্যই পদ্ধতিটা পরিবেশ বান্ধব, কারণ বোরো ধান চাষ যে পরিমাণ জল লাগে তার আমরা দেখলাম 3 ভাগের 2 ভাগ জল লাগছে, মানে 1 ভাগ জলটা কম লাগছে। যদি 100 ঘন্টা জল লাগে, সেখানে প্রায় ওই 55-60 ঘন্টা দিলেই কিন্তু আমার 1 বিঘা ধানটা চলে আসছে, মানে ওখানে জলটা অতটুকু কম লাগছে। মাটির নিচে পানীয় জলটাকেও আমরা বাঁচাইতে পারছি, যেটা দেওয়ার আমাদের কমে যাচ্ছে, ভালো জলটাকে তুলে আমরা কমাচ্ছে, তাই এই পদ্ধতি অবশ্যই একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। আমাদের সময় একদম শেষের পথে। জানতে চাইছি, শেষ সময়ে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান? শেষ মেয়ে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, এডব্লিউডি চাষ ভালকুটি, ভালাস এবং সুবলপুর গ্রামে অনেক চাষি বন্ধুরাই শুরু করেছেন, একবার গিয়ে দেখে আসতে পারেন। আমরা চাষ করি লাভের জন্য, তাই খরচ না কমালে চাষ বেশি লাভ করা যায় না। এই পদ্ধতিতে জল খরচ, বীজ খরচ, সার ও কীটনাশক খরচ অনেকখানি কম, ফলন বেশি। তাই সকল বন্ধুদের অনুরোধ করব, পরিবেশ দূষণ মুক্ত করতে এডব্লিউডি পদ্ধতি গ্রহণ করুন। একদম তাই। আবহাওয়ার খামখেয়ালিপনা, ফসলের ন্যায্য মূল্যের অভাব, মাটির স্বাস্থ্যহানি ইত্যাদি নানান সমস্যা কৃষক বন্ধুদের সর্বক্ষণের সঙ্গী। ক্রমাগত ধানের পর ধান চাষ, মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার ইত্যাদির ফলে আজ আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি। তাই জমির স্বাস্থ্য ফেরাতে এবং পৃথিবীকে বাঁচাতে, পরিবেশকে বাঁচাতে এই চাষবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আজ দাঁড়িয়ে। আর সেই জায়গা থেকেই অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হয়ে উঠতে পারে আগামী ধান চাষের জন্য। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বীরভূম জেলার ভালকুটি গ্রাম থেকে প্রগতিশীল কৃষক বন্ধু ইন্দ্র নারায়ণ বাগদি। অনেক ধন্যবাদ আপনাকে। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান।